গণভোটের পক্ষে প্রচারণা চালাচ্ছে খোদ অন্তর্বর্তী সরকার এবং বিভিন্ন মন্ত্রণালয় সহ সরকারি বিভিন্ন সংস্থা ও প্রতিষ্ঠান। সংস্কার কার্যক্রম এবং জুলাই সনদ বাস্তবায়নের উদ্দেশ্যে প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূসও গণভোটে হ্যাঁ দেবার পক্ষে প্রচারণা চালাচ্ছেন। আমরা ইতিমধ্যে সবাই জেনে গেছি, আগামী 12ই ফেব্রুয়ারি জাতীয় সংসদ নির্বাচনের দিনেই অনুষ্ঠিত হবে গণভোট। গণভোটে হ্যাঁ জিতলে বিরোধী দলের শক্তি সরকারের তুলনায় কোনো অংশে কম থাকবে না। অর্থাৎ 300 আসনের সংসদে বেশি ভোট পেয়ে যিনি জয়লাভ করবেন তার তুলনায় যে বিরোধী দল হবে তার ক্ষমতাও অনেক জায়গায় চেক অ্যান্ড ব্যালেন্স করতে পারবে। এতে নির্বাচিত রাজনৈতিক দলের সাথে বিরোধী দলের মতপার্থক্য এবং সিদ্ধান্ত নেওয়া সহ নানা পদক্ষেপ কি দেশকে একটি স্থিতিশীল পর্যায়ে নিয়ে যেতে পারবে। গণভোটে হ্যাঁ এর মাধ্যমে যেসব পরিবর্তন আসতে পারে এবং যেই চ্যালেঞ্জগুলো অপেক্ষা করছে নির্বাচিত দল এবং বিরোধী দলের জন্য, এসব নিয়েই আজকের আলাপ। এছাড়া গণভোট নিয়ে জনমনে উঠে আসা আরও নানা প্রশ্নের উত্তর নিয়ে আমাদের আজকের আলোচনা। প্রথমেই জেনে নিই যে পরিবর্তন আসবে গণভোটে হ্যাঁ ভোট জয়যুক্ত হলে। তত্ত্বাবধায়ক সরকার, নির্বাচন কমিশন ও সরকারি কর্ম কমিশন গঠনে সরকারি দল ও বিরোধী দল একত্রে কাজ করবে। সরকারি দল ইচ্ছে মতো সংবিধান সংশোধন করতে পারবে না। সংবিধানের গুরুত্বপূর্ণ পরিবর্তনের ক্ষেত্রে গণভোটের বিধান চালু হবে। বিরোধী দল থেকে ডেপুটি স্পিকার এবং গুরুত্বপূর্ণ সংসদীয় কমিটিসমূহের সভাপতি নির্বাচিত হবেন। যত মেয়াদি হোক, কেউ সর্বোচ্চ 10 বছরের বেশি প্রধানমন্ত্রী থাকতে পারবেন না। সংসদে নারীর প্রতিনিধিত্ব পর্যায়ক্রমে বাড়বে। ক্ষমতার ভারসাম্য প্রতিষ্ঠার জন্য পার্লামেন্টে একটি উচ্চকক্ষ গঠিত হবে। দেশের বিচার ব্যবস্থা স্বাধীনভাবে কাজ করবে। আপনার মৌলিক অধিকারের সংখ্যা, যেমন ইন্টারনেট সেবা কখনো বন্ধ করা যাবে না, এই বিষয়গুলো বাড়বে। অর্থাৎ আপনার মৌলিক অধিকারের সংখ্যা বাড়বে। দণ্ডপ্রাপ্ত অপরাধীকে রাষ্ট্রপতি ইচ্ছেমতো ক্ষমা করতে পারবেন না। রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর ক্ষমতার মধ্যে ভারসাম্য থাকবে। রাষ্ট্রভাষা বাংলার মর্যাদার পাশাপাশি অন্যান্য জাতিগোষ্ঠীর ভাষারও সাংবিধানিক স্বীকৃতি হবে। সংসদে ডেপুটি স্পিকার এবং গুরুত্বপূর্ণ সংসদীয় কমিটিগুলোর সভাপতি হবেন বিরোধী দল থেকে। অর্থাৎ 300 আসনে জামায়াত ইসলামী যদি বেশি ভোট পেয়ে জয়লাভ করে, তাহলে বিরোধী দল বিএনপি থেকে নিযুক্ত করা হবে ডেপুটি স্পিকার এবং গুরুত্বপূর্ণ সংসদীয় কমিটিগুলোর সভাপতি। একইভাবে বিএনপি যদি নির্বাচনে বেশি ভোট পায়, সেক্ষেত্রে জামায়াতে ইসলামী থেকে গঠন করা হবে ডেপুটি স্পিকার এবং সংসদীয় কমিটিগুলোর সভাপতিও নির্বাচিত হবে জামায়াতে ইসলামী থেকে। স্পিকার যদি কোনো কারণে দেশের বাইরে যান বা অসুস্থ থাকেন, সেক্ষেত্রে ডেপুটি স্পিকারই থাকবেন স্পিকারের ক্ষমতায়। অন্যদিকে বিরোধী দল থেকে যারা সংসদ সদস্য হবেন, তাদের মধ্য থেকেই সংসদীয় বিভিন্ন কমিটির সভাপতি, অর্থাৎ সড়ক ও সেতুমন্ত্রী অথবা কোনো মন্ত্রণালয়ের মন্ত্রী নির্বাচিত দলের থেকে নিযুক্ত করা হলেও সেই মন্ত্রণালয়ের কমিটির সভাপতি হবেন বিরোধী দল থেকে। সেই মন্ত্রীকে জবাবদিহির আওতায় আনতে পারবে ওই মন্ত্রণালয়ের সভাপতি। এবার আসি পার্লামেন্টে উচ্চকক্ষ গঠন প্রসঙ্গে। ধরে নিলাম বিএনপি 200 আসনে এবং জামায়াত সহ তার জোট দলগুলো থেকে 100 আসন পেয়ে সংসদ গঠিত হলো। এটি হবে নিম্নকক্ষ বিশিষ্ট পার্লামেন্ট, অর্থাৎ সকল সিদ্ধান্তই এই নির্বাচিত এমপিরা নেবেন। ঘটনাটি আর তেমন থাকবে না। যদি উচ্চকক্ষ 100 সদস্যের সমন্বয়ে গঠিত হয়, সেটি গঠিত হবে এই 300 সংসদ সদস্যের অনুপাত অনুসারে। আর এই উচ্চকক্ষের সংখ্যাগরিষ্ঠের ভোট ছাড়া সংবিধান পরিবর্তন করা যাবে না। এক কথায় গণভোটে হ্যাঁ সংখ্যাগরিষ্ঠতা পেলে উচ্চকক্ষ বিশিষ্ট পার্লামেন্ট গঠন, বিরোধী দল থেকে ডেপুটি স্পিকার এবং 48টি মন্ত্রণালয়কে জবাবদিহিতার আওতায় রাখবে সংসদীয় কমিটির সভাপতি, যারা হবেন বিরোধী দলীয় সংসদ সদস্য থেকে। সবথেকে গুরুত্বপূর্ণ যে পরিবর্তন, সেটি হবে ঢালাওভাবে সংসদ নেতা অর্থাৎ প্রধানমন্ত্রী একাই সকল সিদ্ধান্ত প্রণয়ন করবেন, এমনটি আর থাকবে না।
রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রীর ক্ষমতার ভারসাম্য থাকবে সমান্তরালভাবে, তবে দণ্ডপ্রাপ্ত আসামিকে রাষ্ট্রপতি ইচ্ছে মতো ক্ষমা করতে পারবেন না। একই সাথে দেশের বিচার ব্যবস্থা নিরপেক্ষ এবং স্বাধীনভাবে কাজ করার প্রসঙ্গও গণভোটে উল্লেখ রয়েছে। দেশে এখন পর্যন্ত 3বার গণভোট অনুষ্ঠিত হয়েছে। এর মধ্যে প্রথম দুটি ছিল তৎকালীন ক্ষমতাসীন ব্যক্তি ও তাদের কর্মসূচির প্রতি আস্থা সংক্রান্ত। তবে প্রতিটি গণভোটেই হ্যাঁ ভোটই জয়যুক্ত হয়। এদিকে ভোটের 1 মাস বাকি থাকতেই গণভোটের ব্যালট মাঠ পর্যায়ে পাঠানোর কাজ শেষ করেছে নির্বাচন কমিশন। এরই মধ্যে সব রিটার্নিং কর্মকর্তার কাছে ব্যালট পেপার পাঠানো হয়েছে। এসব ব্যালট এখন সারা দেশের জেলা প্রশাসনের কার্যালয়ের ট্রেজারিগুলোতে সংরক্ষণ করা হবে। ভোটের আগের রাতে অন্য নির্বাচন সামগ্রী ও জাতীয় সংসদ নির্বাচনের ব্যালটের সঙ্গে গণভোটের ব্যালট পেপারও কেন্দ্রে কেন্দ্রে পৌঁছে দেওয়া হবে। ইসি বলছে এবার 2 ভোট একই সঙ্গে হওয়ার কারণে ব্যালট পেপারও মোট ভোটারের দ্বিগুণ পরিমাণ ছাপতে হচ্ছে। ভোটার সংখ্যা 12,76,00,000-এরও বেশি। সেই হিসেবে 2 ভোটের জন্য প্রায় 26 কোটি ব্যালট পেপার ছাপার প্রয়োজন হয়ে পড়েছে। এত ব্যালট পেপার কেন্দ্রীয়ভাবে সংরক্ষণে রাখতে হিমশিম খেতে হবে ইসিকে। এত ব্যালট পেপার রাখার মতো জায়গাও নির্বাচন কমিশন কিংবা বিজি প্রেসে নেই। তাই আগেভাগেই গণভোটের ব্যালট পেপার ছেপে সারা দেশে পাঠিয়ে দিয়েছে ইসি।